সকল রেকর্ড ভেঙেছে শিবলি কমিশনের কারসাজি, শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুটপাট। জুলাই আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত, জাতিসংঘের প্রতিবেদন, গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। এবং আরও ৪ উপদেষ্টার শপথ, মন্ত্রণালয় পুনর্গঠন, স্বরাষ্ট্রে জাহাঙ্গীর, তথ্যে নাহিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কারসাজি আর অনিয়মে পুঁজিবাজারকে ডুবিয়ে অবশেষে বিদায় নিয়েছে শিবলি রুবায়াত কমিশন। এমন নজিরবিহীন জাল জালিয়াতি অতীতে কোনো কমিশন করেনি বলে অভিযোগ বাজার বিশ্লেষকদের। শিবলি রুবায়াত আমলের সব কারসাজি তদন্তের পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। হাইরুল কমিশনের নানা বিতর্কিত কর্মকাণ্ডে যখন বিপর্যস্ত পুঁজিবাজার, ঠিক সেই সময় ২০২০ সালের ১৭ মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। সাথে যোগ দেন আরও ৪ কমিশনার। শুরুতে এই কমিশনের নেওয়া কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করেছিল, তবে সে আশা হতাশায় রূপ নিতে বেশি সময় লাগেনি। কৃত্রিমভাবে বাজার চাঙ্গা করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুকূল্য দেওয়ার অভিযোগ উঠে কথিত বড় বিনিয়োগকারী সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের। বেশ কিছু কারসাজির ঘটনায় তাদের জরিমানা করা হলেও তাদের মুনাফা ছিল তার চাইতে শতগুণ বেশি। শিবলি রুবায়াতের প্রশ্রয়ে এ চক্র কারসাজি করে একের পর এক কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মুনাফা তুলে নেয়। ২০২১ সালে আরও কিছু প্রতিষ্ঠানের সাথে যে ৫টি কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে তার মধ্যে ছিল সোনালী পেপার ৩২১%, ফরচুন শুজ ৩১৭, এমারেল্ড অয়েল ২৮৪, সেলভো কেমিক্যাল ২৫৩, জেনেক্স ইনফোসিস ২৩১%। ২০২২ সালে সবচেয়ে বেশি দর বেড়েছিল ওরিয়ন ইনফিউশন ৫০৭%, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ৪০০, সি পার্ল ৩১৭, মেঘনা কন্ডেন্স মিল্ক ১৮৩ ও জুট স্পিনার্স ১৭৪%। ২০২৩ সালে সবচেয়ে বেশি বেড়েছিল খান ব্রাদার্স ওভেন পিপি ইন্ডাস্ট্রিজ ৬৮৬%, লিগেসি ফুটওয়্যার ৩৩৮, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ২২৩, আরএন স্পিনিং মিলস ১৬১ ও ফাইন ফুডস ১৩৪%। সর্বশেষ এবছর জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ১৪৬%, তৌফিকা ফুডসের ১২৮, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১১৮% শেয়ারের দর বেড়েছে। এগুলো অধিকাংশই দুর্বল ও রুগ্ন কোম্পানি, কিন্তু কমিশনের প্রচ্ছন্ন সমর্থন থাকায় তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন এর আগে কোনো কমিশনের এভাবে সরাসরি জালিয়াতিতে জড়ানোর নজির নেই। একটা কমিশনকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়, তখন সেই লোকগুলোর কাছ থেকে আপনি কী আশা করতে পারেন? অনেকেই কাছে শুনেছি যে সততার অভাব ছিল কমিশনের, যতদিন উনি ছিলেন চরমভাবে ম্যানিপুলেশন চলেছে, ছোট ছোট শেয়ার নেই বিশেষ করে। তো সেটা উনি ব্যর্থ হয়েছেন কন্ট্রোল করতে, বা কোনো ব্যর্থ মানে কন্ট্রোল করার চেষ্টা করেছেন কিনা সেটাও আমি জানি না। এদিকে শিবলি রুবায়াত কমিশনের আমলে কারসাজি তদন্তের অনেক ঘটনাই গোপন রাখা হয়, এমনকি বিএসইসিতে সাংবাদিক প্রবেশও নানা কড়াকড়ি আরোপ করা হয়। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউএসএফ অ্যাসেট ম্যানেজমেন্ট ও অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরূপের অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রিংস অ্যান্ড টেক্সটাইলের প্লেসমেন্ট জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হলেও এ বিষয়ে নীরব ছিল শিবলি কমিশন। এছাড়া রুগ্ন ও দুর্বল কোম্পানির পর্ষদ পুনর্গঠনের নামেও হয়েছে নানা জালিয়াতি। কমিশনের সঙ্গে যারা মার্কেট প্লেয়ার তাদের একটা দূরত্ব থাকা উচিত, কিন্তু উনি যখন মার্কেট প্লেয়ারদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন, একটা পিকনিক টাইপের একটা বনভোজনের মতো উনি বেরিয়ে গেছেন বিভিন্ন দেশে, এবং সেখানে বিদেশি খুব কমই ছিল। এদিকে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রেজেন্ট OCCRPর প্রতিবেদনে নাম এসেছে শিবলি রুবায়াতের। $1 মিলিয়ন জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে শিবলি রুবায়াতের কাছে অ্যাকাউন্টে অর্থ এসেছে দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। আন্তর্জাতিক কাগজে সংস্থা মানে যে অর্গানাইজেশন যেগুলো, সেখান থেকেও কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে। তো সেগুলোর কোনো
আমার মনে হয় সেগুলো কোনো তদন্তও হয়নি, বাংলাদেশে কিছুই হয়নি। গত 10 আগস্ট রাতে পদত্যাগ করেন শিবলি রুবায়েতুল ইসলাম। এ ব্যাপারে কথা বলতে তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 6 শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। সংস্থাটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এতে বলা হয়, বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগের ইঙ্গিত পেয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিচার বহির্ভূত হত্যা, যথেচ্ছা গ্রেফতার, গুম, নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। মধ্য জুন থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন কিভাবে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়নে আরও ভয়াবহ রূপ নেয়, ছড়িয়ে পড়ে দেশব্যাপী, বিপুল হতাহত এবং সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয়, তার ধারাবাহিক চিত্রই স্পষ্ট হয়ে ওঠে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত 10 পাতার ওই প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর দেশব্যাপী ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে আন্দোলন, আর তা দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করে এমন প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সাধারণ লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর নিরাপত্তা বাহিনী নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, এমনকি মারণাস্ত্র ব্যবহার করে ভিডিও ফুটেজে এমন তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘ। বিক্ষোভ দমনে পুলিশের সঙ্গে র্যাব, বিজিবি ও সরকার দলীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেয় বলে উল্লেখ করা হয়। বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 400 ও 5 থেকে 6 আগস্ট পর্যন্ত মারা গেছে আরও 250 মানুষ। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, শিশু, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। জাতিসংঘ আরও জানায়, ওই সময়ে শেখ হাসিনা সরকারকে ফ্যাক্ট ফাইন্ডিং দল মোতায়েনের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশও দিয়েছে জাতিসংঘ। গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘ। আগামী সপ্তাহে ঢাকায় আসছে স্বাধীন তদন্ত দল। দুলি মল্লিক, 21 টেলিভিশন। আকার বাড়ল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। একই সাথে পুনর্বণ্টন হয়েছে উপদেষ্টাদের দপ্তর। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। আর ডাক ও তথ্য প্রযুক্তির পাশাপাশি নাহিদ ইসলাম যুক্ত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা। বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ। শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর নতুন উপদেষ্টাদের প্রথমে উপদেষ্টা হিসেবে এরপর গোপনীয়তা রক্ষার শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের সভা। এদিকে নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টনের পাশাপাশি রদবদল এবং নতুন দায়িত্বও দেয়া হয়েছে উপদেষ্টাদের। নতুন উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদকে দেয়া হয়েছে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেয়া হয়েছে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়। সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ ছাড়াও দেয়া হয়েছে সড়ক, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে অর্থর সাথে দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে যুক্ত করা হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের সাথে জুড়ে দেয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রিজওয়ানা হাসানকে পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়ের সাথে দেয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির সাথে যুক্ত করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে দেয়া হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুকি আজমকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। গেল ৮ আগস্ট শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। পরে ২ দফায় ৩ উপদেষ্টার শপথের পর আকার ছিল ১৭ জন। নতুন ৪ উপদেষ্টার শপথের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সদস্য সংখ্যা দাঁড়ালো ২১ জনে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক উথালপাথালের পর স্বাভাবিক হয়ে এসেছে বাজার, বেড়েছে সরবরাহ। ব্যবসায়ীরা বলছেন কোনো কোনো নিত্যপণ্যের যোগান চাহিদার চেয়েও বেশি। চাঁদাবাজি না থাকায় পণ্যের দামও পাইকারি বাজারে কমতির দিকে। রাতের কারওয়ান বাজার ঘুরে এসে জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাতের কারওয়ান বাজার চলছে ব্যবসায়ীদের কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন মোকাম থেকে আসছে নানা পণ্য। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মতৎপরতাও। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন অনেকটাই স্বাভাবিক বাজার, বেড়েছে সরবরাহ। পাইকারি ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় যোগান বেশি থাকায় পণ্যের মূল্য কমতির দিকে। আমদানি বর্তমানে একটু বেশি, রাজশাহী জেলার আমদানি বেশি, এই কারণে আর পাইকারও নেই। বাজার আস্তে আস্তে একটু নিয়ন্ত্রণে আসতেছে, এটা ব্যবসায়ীদের জন্য ভালো। পথে বা বাজারে নেই চাঁদাবাজি। শিক্ষার্থীদের সক্রিয়তায় বেড়েছে নিরাপত্তা। কোনো চাঁদা নাই, কোনো কিছু নাই, এখন গাড়ি পুরো ক্লিয়ার। আর বাজারে আসলেও কোনো চাঁদা নেই, চাঁদাবাজি কম বা এইসব নেই। অবশ্যই এটার ইফেক্টটা পড়বে এই প্রোডাক্টের উপরে। বাজারের স্থিতির জন্য শিক্ষার্থীদের মনিটরিংকে সাধুবাদও জানান ব্যবসায়ীরা। ছাত্ররা আসার পরে তো আমার কাছে কেউ চাঁদা মাথাও চাই নাই, কোনো জয় জমেলা নাই, সোজা কথা। কারওয়ান বাজার কোনো নাই, চাপড়াবাদ নাই, কোনো টেনশন নাই, ভালো আছে, সব লোক ভালো আছে। ছাত্ররা যেইভাবে কাজ করতেছে ওনাদের ধন্যবাদ। আগে ট্রাক প্রতি ৬০০ টাকা দিতে হইতো মেবি, আর অন্য চাঁদা ছিল, এখন একবার ফ্রি। ছাত্র বলে গেছে যে চাঁদা দিলে দিবেন না। তবে সব পণ্যের সরবরাহ ঠিক থাকলেও ইলিশের সরবরাহ কম। ইলিশ মাছে অন্য মাছের দাম কমাই রাখে। ইলিশ মাছ আমদানি হলে অন্য মাছের আমরা চাহিদা কমাই রাখে, এবার ইলিশ মাছে নাই। বাজারের এমন অবস্থা অব্যাহত থাকলে খুচরা বাজারেও দ্রুত প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। মাহতাব মিনহাজ, ২১শে টেলিভিশন, ঢাকা। মাছ উৎপাদনের শীর্ষ দেশগুলোর একটি হলেও রপ্তানিতে অনেক পিছিয়ে বাংলাদেশ। প্রক্রিয়াজাতকরণ ও মোড়কজাতকরণের দুর্বলতায় বিশ্ববাজারে বাংলাদেশ সুবিধা করতে পারছে না বলে জানালেন বিশ্লেষকরা। সামুদ্রিক মাছের উৎপাদন কম হওয়াও রপ্তানি না বাড়ার কারণ বলছেন তারা। ২১শে স্পেশালে মাছের উৎপাদন নিয়ে মেহেদী হাসানের ২ পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ। এবছর মাছ ও সিফুডের বৈশ্বিক বাজার উন্নীত হবে ১৬,৪৩৩ কোটি মার্কিন ডলারে। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে ১০ম, আর মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হলেও রপ্তানিতে ২১তম। বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকলেও বাংলাদেশ বেশি উৎপাদন করে মিঠা পানির মাছ। চিংড়ি ও ইলিশ ছাড়া আন্তর্জাতিক বাজারে আর কোনো মাছের তেমন চাহিদা নেই। নতুন জাতের চিংড়ি উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি আয়ও বাড়ানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আমরা মূলত বাগদা এবং গলদা রপ্তানি করি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। কিন্তু বিশ্ববাজারে এখন আরেকটি প্রজাতি যেটি বেনামি চিংড়ি নামে পরিচিত, তার চাহিদা অনেক বেশি এখন এবং তার মূল্যও কিন্তু কম। একই সাথে বেনামির উৎপাদন কিন্তু অন্যান্য চিংড়ির চেয়ে অনেক বেশি। এখন যারা বেনামি চিংড়ি চাষ করছেন তারা যে উৎপাদনের যে অবস্থা আমরা যা দেখি আর কি, এটি যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে একটি বড় বাজার কিন্তু ধরা যাবে এবং সেই ক্ষেত্রে উৎপাদন কিন্তু অনেক বাড়বে বলে আমরা মনে করি। এদিকে বছরে ৪৫ লাখ টন মিঠা পানির মাছের বিপরীতে বাংলাদেশের সামুদ্রিক মাছের উৎপাদন মাত্র ৩ লাখ টন। গভীর সমুদ্র থেকে টুনা সহ বিশ্ববাজারে চাহিদা আছে এমন মাছ আহরণে বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। আমাদের ডিপ সিতে ফিশিং করার মতো
আমাদের কিন্তু এরকম ট্রলার কিংবা জাহাজ কিন্তু আমাদের নেই। এটি আমরা চেষ্টা করছে সরকার, বিশেষ করে টোনা মাছকে আহরণ করার জন্য সরকার একটি মৎস্য অধিদপ্তরের আওতায় একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের আওতায় যে জাহাজগুলি আসবে সেগুলি ডিপসিতে আমাদের টোনা ফিশ আহরণে যাবে। এটা একটা পাইলটিং আকারের প্রকল্প। তো সেইটার ফলাফলের উপর ভিত্তি করে পরে যারা প্রাইভেট পর্যায়ে যারা আছেন, উদ্যোক্তা বলেন, আমাদের বড় বড় যারা এন্টারপ্রেনার আছেন, তারা এইসব বিষয়ে উৎসাহিত করা হবে এবং তারা হয়তো মাছ ধরবে। টুনা এবং অন্যান্য ঝিনুক এবং অক্টোপাস ইত্যাদি ধরনের যে মাছের জাত, এগুলো যদি আমরা সমুদ্র থেকে আহরণ করতে পারি তাহলে আমাদের বৈদেশিক যে মুদ্রা আহরণ সেটা বাড়বে, কারণ আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে মৎস্যের ক্ষেত্রে। মাছ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও ভারত, মিয়ানমার সহ আরও কয়েকটি দেশ থেকে বছরে $4 কোটি মাছ আমদানিও করে বাংলাদেশ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে আজ ধর্মঘট পালন করছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আইএমএর প্রেসিডেন্ট আরভি অশোকান জানিয়েছেন, সকাল থেকে ভারত জুড়ে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। এ সময় জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকছে। শুক্রবার উত্তর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় কলকাতার পাশাপাশি সারা ভারত বিক্ষোভে ফুঁসে ওঠেন চিকিৎসকদের পাশাপাশি কবি, সাহিত্যিক সহ সংস্কৃতি কর্মীরা। The family that this was a case of defense.